২০০৮ সাল। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে অ্যাম্বিশিয়াস দুটো কোম্পানি, আর তাদের জন্য ওই বছরটা ছিল একটা জীবন মরণের প্রশ্ন। একদিকে টেসলা, যারা চেয়েছিল বৈদ্যুতিক গাড়ি দিয়ে পুরো দুনিয়া বদলে দিতে, আর অন্যদিকে স্পেস এক্স, যাদের স্বপ্ন ছিল মহাকাশ জয় করা। চলুন আজকে আমরা দেখব কিভাবে এই দুটো কোম্পানি প্রায় ধ্বংসের কিনারা থেকে ফিরে এসে আজকের ইতিহাসটা তৈরি করল। ইলন মাস্ক নিজেই বলেছেন, একটা দুঃস্বপ্নের মতো বছর। এই একটা কথাতেই কিন্তু পুরো ২০০৮ সালের ছবিটা পরিষ্কার হয়ে যায়, তাই না? এটা এমন একটা বছর ছিল যেটা শুধু মাস্ককেই না, তার দুটো স্বপ্নের কোম্পানিকেই প্রায় শেষ করে দিচ্ছিল। কিন্তু এই দুঃস্বপ্নের বছরে আসার আগে চলুন একটু পেছনে ফিরে তাকাই। তাদের স্বপ্নটা ঠিক কতটা বড় ছিল দেখুন। ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে টেসলা আর স্পেসএক্স কিন্তু শুধু দুটো নতুন কোম্পানি ছিল না, তাদের লক্ষ্য ছিল আকাশ ছোঁয়া। তারা শুধু নতুন গাড়ি বা রকেট বানাতে আসেনি, তারা চেয়েছিল পুরো অটোমোবাইল আর স্পেস ইন্ডাস্ট্রিটাকেই একেবারে নতুন করে সংজ্ঞায়িত করতে, একটা সত্যিকারের বিপ্লব। টেসলার ক্ষেত্রে তাদের সেই বিখ্যাত সিক্রেট মাস্টার প্ল্যানের আইডিয়াটা কিন্তু বেশ সহজ ছিল, আবার একই সাথে দুঃসাহসিক। প্ল্যানটা ছিল এমন: প্রথমে একটা দামি হাই পারফরমেন্স স্পোর্টস কার বানানো হবে, সেই গাড়িটা বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে বানানো হবে আরও একটু কম দামি গাড়ি, আর তারপর সেই টাকা দিয়ে তৈরি হবে সবার জন্য সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি। মানে এটা শুধু একটা বিজনেস প্ল্যান ছিল না, এর পেছনের আসল উদ্দেশ্য ছিল ফসিল ফিউয়েলের উপর থেকে আমাদের নির্ভরতা কমানো। বেশ বড় একটা চাল, তাই না? এই যে দুটো ছবি আমরা দেখছি, এগুলোই কিন্তু মাস্কের সেই বিশাল স্বপ্নের দুটো দিক। একদিকে দেখুন টেসলা রোডস্টারের সেই স্লিক ডিজাইন, যা গাড়ির ধারণায় বদলে দিচ্ছিল, আর অন্যদিকে ফ্যালকন 1 রকেটের শক্তিশালী কাঠামো, যা মহাকাশে যাওয়ার খরচ কমানোর প্রতিশ্রুতি দিচ্ছিল। একই সাথে দুটো সম্পূর্ণ আলাদা আর ইনক্রেডিবলি জটিল ইন্ডাস্ট্রিতে আধিপত্য বিস্তারের চেষ্টা। সত্যি বলতে এটা ছিল এক কথায় অভাবনীয়। কিন্তু এত বড় স্বপ্ন আর এত দারুণ শুরুর পরেও সবকিছু খুব দ্রুতই একটা দুঃস্বপ্নে পরিণত হতে শুরু করে। আর সেই দুঃস্বপ্নের নাম ছিল ২০০৮। এমন একটা বছর যখন একের পর এক সংকট এসে দুটো কোম্পানিকেই একেবারে খাদের কিনারায় নিয়ে যায়। তো কি ঘটছিল তখন, চলুন একবার দেখে নিই। এটাকে বলে পারফেক্ট স্টর্ম, মানে যখন সব দিক থেকে বিপদ একসাথে এসে ঝাঁপিয়ে পড়ে। প্রথমত, বিশ্বজুড়ে তখন ভয়ঙ্কর অর্থনৈতিক মন্দা, নতুন কোম্পানিতে কেউ টাকা ঢালতে রাজি না। এর মধ্যে স্পেসএক্সের তৃতীয় রকেট লঞ্চটাও ব্যর্থ হল, মানে পরপর ৩ বার ফেলিওর। ওদিকে টেসলার ক্যাশ প্রায় শেষ, কোম্পানি বন্ধ হওয়ার জোগাড়। আর এই সব কিছুর সাথে মাস্কের ব্যক্তিগত জীবনেও চলছিল ঝড়। তার ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়েছিল। এক কথায় সবকিছু যেন একযোগে ভেঙে পড়ছে। মাস্কের এই কথাটা শুনলেই বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। অত্যন্ত নৃশংস। নিজের হাতে গড়া দুটো স্বপ্ন চোখের সামনে এভাবে শেষ হয়ে যেতে দেখা, সেই মানসিক চাপ আর হতাশার গভীরতাটা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। এটা ছিল তার জীবনের সবচেয়ে খারাপ সময়। আচ্ছা, এই কঠিন পরিস্থিতির মধ্যে প্রথম যে পরীক্ষাটা সামনে আসে সেটা ছিল স্পেসএক্সের জন্যে তাদের ফ্যালকন 1 রকেটের চতুর্থ উৎক্ষেপণ। আর এটা কোনো সাধারণ লঞ্চ ছিল না, এটা ছিল একটা ডু অর ডাই মোমেন্ট। এই একটা লঞ্চের ওপরই স্পেসএক্সের পুরো ভবিষ্যৎ নির্ভর করছিল। হয় তারা মহাকাশে পৌঁছাবে, নয়তো কোম্পানিটাই শেষ হয়ে যাবে। ভাবা যায়, ৩বার লঞ্চ ফেলিয়ার পরপর। দেখুন, রকেট সায়েন্সে ব্যর্থতা আসতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু স্পেসএক্সের মতো একটা নতুন কোম্পানির জন্য, যাদের পকেটে আর টাকা নেই, এই চতুর্থ চেষ্টাটাই ছিল আক্ষরিক অর্থেই শেষ সুযোগ। এর পরে আর কোনো ট্রাই অ্যাগেন অপশন ছিল না। এই টেবিলটা দেখুন। ৩রা আগস্ট ২০০৮, ফ্যালকন 1 ফলাফল ব্যর্থ। এটা ছিল তাদের তৃতীয় ফেলিয়ার। কিন্তু তারা থেমে যায়নি। ঠিক ১.৫ মাসের মাথায় ২৮শে সেপ্টেম্বর তারা আবার চেষ্টা করল। এই দুটো তারিখের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ পাতাল। একটা ছিল কোম্পানির মৃত্যু ঘণ্টা বাজার দিন, আর অন্যটা একটা নতুন ইতিহাসের শুরু। মাস্কের নিজের মুখেই শুনুন, এর চেয়ে পরিষ্কার করে আর কিছু বলার থাকে না। তিনি নিজেই বলেছেন, যদি সেই চতুর্থ লঞ্চটা ফেল করত, স্পেসএক্স নিশ্চিতভাবে শেষ হয়ে যেত। মানে কোনো কিন্তু নেই, কোনো যদি নেই, ওই একটাই সুযোগ ছিল, আর ওই একটাই সাফল্য কোম্পানিটাকে সেদিন বাঁচিয়ে দিয়েছিল।
তো স্পেসএক্স তো একরকম বেঁচে ফিরল, কিন্তু লড়াইটা তো তখনও শেষ হয়নি। টেসলার সংকট কিন্তু আরও গভীর হচ্ছিল। তাদের যুদ্ধটা ছিল অন্যরকম, টাকার জন্য, কিন্তু পরিণতি একই হতে পারত, কোম্পানি বন্ধ। চলুন এবার টেসলার সেই রুদ্ধশ্বাস শেষ মুহূর্তের গল্পটা শোনা যাক। শেষ ঘণ্টা, শেষ দিন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। টেসলার হাতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি বিনিয়োগ জোগাড় করার জন্য। বড়দিনের ছুটি শুরু হওয়ার আগেই যদি টাকা না আসে, তাহলে কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করতে হবে। আর তার মানে হলো কর্মীদের ফোন করে বলতে হবে, তোমাদের আর চাকরি নেই। ভাবুন তো একবার অবস্থাটা। আর তারপর যা হলো তা সিনেমার গল্পের চেয়ে কম কিছু না। মাস্ক নিজেই বলেছেন, আমরা টেসলার ফিন্যান্সিং রাউন্ডটা ক্লোজ করেছিলাম একদম শেষ দিনে, শেষ ঘণ্টায়, 24শে ডিসেম্বর সন্ধ্যা 6টায়। অবিশ্বাস্য। চিন্তা করা যায়, ক্রিসমাস ইভে মাত্র কয়েক ঘণ্টার জন্য টেসলা দেউলিয়া হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিল। আক্ষরিক অর্থেই শেষ মুহূর্তের খেল। তো 2008 সালের সেই ভয়ঙ্কর লড়াইয়ে তারা কোনো মতে টিকে গেল। কিন্তু এই টিকে থাকাটা ছিল আরও বড় কিছুর শুরু। ওই বছরটা শুধু দুটো কোম্পানিকে বাঁচিয়েই রাখেনি, বরং তাদের ভবিষ্যতের অবিশ্বাস্য সাফল্যের ভিত্তিও তৈরি করে দিয়েছিল। চলুন এবার দেখি সেই ছাই থেকে উঠে এসে তারা আজ কোথায় দাঁড়িয়েছে। স্পেসএক্সের ওই একটা সফল লঞ্চের প্রভাবটা দেখুন। এই চারটা FAA লাইসেন্সড লঞ্চ থেকে আয়ের হিসাব দেখাচ্ছে। 2007 সালে যা ছিল $220 মিলিয়ন, 2008-এ সেটা এক লাফে বেড়ে দাঁড়ালো $640 মিলিয়ন, প্রায় 3 গুণ। এটা পরিষ্কার প্রমাণ করে যে স্পেসএক্সের ওই একটাই সাফল্য পুরো কমার্শিয়াল স্পেস ইন্ডাস্ট্রিতে কি বিশাল একটা আস্থার ঢেউ তুলেছিল। আর টেসলার কথা কি বলবো, যে কোম্পানিটা 2008-এ দেউলিয়া হওয়ার জন্য মাত্র কয়েক ঘণ্টা দূরে ছিল। 2020 সালের শেষে দেখুন তাদের অবস্থা। শুধু গাড়ি বিক্রি থেকে আয় প্রায় $9.5 বিলিয়ন, আর তাদের হাতে ক্যাশ ছিল $19 বিলিয়ন থেকেও বেশি। এই পরিবর্তনটা এক কথায় অবিশ্বাস্য। কিন্তু গল্পটা শুধু টাকার নয়। 2008-এর সেই সংকট থেকে বেঁচে ফেরাটা অসাধারণ সব উদ্ভাবনের দরজাও খুলে দিয়েছিল। যেমন ধরুন টেসলার সেলফ ড্রাইভিং টেকনোলজি, মানে তাদের অটোপাইলট যা AI ব্যবহার করে চলে, কিংবা স্পেসএক্স, যারা এখন নাসার সবচেয়ে বিশ্বস্ত পার্টনার হয়ে উঠেছে আর কমার্শিয়াল স্পেস ফ্লাইটে রাজত্ব করছে। এই সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে একটাই কারণে, কারণ তারা সেই কঠিন সময়ে হাল ছেড়ে দেয়নি। তো এই আলোচনাটা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। কি হতো যদি স্পেসএক্সের সেই চতুর্থ রকেটটা সেদিন ব্যর্থ হতো? হয়তো আজ আমরা রাস্তায় এত ইলেকট্রিক গাড়ি দেখতাম না। হয়তো প্রাইভেট কোম্পানির মহাকাশ ভ্রমণটা একটা স্বপ্নই থেকে যেত। আসলে 2008 সালের এই গল্পটা আমাদের এটাই দেখায় কিভাবে মাত্র একটা বছরের কয়েকটা সংকটময় মুহূর্ত গোটা বিশ্বের প্রযুক্তি আর ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে পারে। সত্যি অসাধারণ